আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এখন তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর খুব স্বাভাবিকভাবেই তিনি যুক্তরাষ্ট্রের সেই কালো তালিকা ভুক্তি থেকে খুব শিগগিরই বেরিয়ে আসতে চাইছেন। মনে রাখবেন, গত বছর 2025 সালে মার্কিন কংগ্রেসের আমন্ত্রণে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে ওয়াশিংটন ডিসিতে আমন্ত্রিত হওয়া সত্ত্বেও তারেক রহমান নিজে যেতে পারেননি, পাঠিয়েছিলেন তার কন্যা জাইমা রহমানকে। এই কিছুদিন আগেই জুবাইদা রহমান ঘুরে এলেন মেলানি ট্রাম্পের সঙ্গে ফার্স্ট লেডিদের এক সভায় অংশ নিয়ে। কিন্তু তারেক রহমান চান সেপ্টেম্বরের আগেই জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দেওয়ার ক্ষেত্রে তার যে বাধা আছে সে বাধা দূর হোক। বাংলাদেশে বিএনপি সরকার তারেক রহমান সরকারকে জাতিসংঘের তরফে একটা কড়া বার্তা পাঠানো হয়েছে, যেখানে উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ সরাসরি জানতে চেয়েছে যে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের কার্যক্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দেওয়ার মতো কোনো যুক্তিসঙ্গত কারণ ছিল কিনা, সুনির্দিষ্ট অভিযোগ ছিল কিনা, এবং এই যে সারা বাংলাদেশ জুড়ে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে নির্বিচারে গ্রেফতার করা হচ্ছে তার কোনো আইনি ভিত্তি আছে কিনা, এবং শেখ হাসিনা সহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং আদালতগুলোতে যে বিচার চলছে সে বিচারে যথাযথ ন্যায় বিচারের ধারা অনুসৃত হচ্ছে কিনা, এবং তারা সত্যিকার অর্থেই বিচারকদের এবং আইনজীবীদের স্বাধীনতার সুযোগ গ্রহণ করতে পারছেন কিনা। এই বিষয়গুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘের তিনটি স্পেশাল রিপোর্টিয়ার দল, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক স্পেশাল রিপোর্টিয়ার, জাতিসংঘের আরবিট্রারি ডিটেনশন মানে নির্বিচার গ্রেফতার সংক্রান্ত স্পেশাল রিপোর্টিয়ার, এবং জাতিসংঘের বিচারক এবং আইনজীবীদের স্বাধীনতা অর্থাৎ বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণে যে স্পেশাল রিপোর্টিয়ার কাজ করেন, তিনজনে মিলে তিনজনের স্বাক্ষরিত চিঠি একটা পাঠানো হয়েছে। সরাসরি প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে সেই চিঠি লেখা হয়েছে, এবং সেই চিঠি লিখে 10টি সুনির্দিষ্ট প্রশ্ন করা হয়েছে তারেক রহমান সরকারকে, এবং আশা প্রকাশ করা হয়েছে 7 দিনের মধ্যে তারেক রহমান সরকার জাতিসংঘকে এই প্রশ্নগুলোর যথাযথ উত্তর দেবেন। মানে এর কোনো আইনি একেবারে বাধ্যবাধকতা কোনো দেশের উপরেই থাকে না। জাতিসংঘ যখন কোনো বিষয়ে উদ্বেগ প্রকাশ করে, বিশেষ করে স্পেশাল রিপোর্টিয়াররা যখন উদ্বেগ প্রকাশ করেন, কিন্তু আমরা জানি যে ইরান, গাজা সহ বিশ্বের নানা ঘটনায়, মানে একেবারে আন্তর্জাতিক শিরোনাম সৃষ্টিকারী ঘটনায় জাতিসংঘকে একটা নখদন্তহীন বাঘ বলে মনে হলেও, মানে একেবারে একটা অকেজো কাগুজে বাঘ বলে মনে হলেও, বাংলাদেশের মতো দেশের জন্য জাতিসংঘে শান্তিরক্ষী বাহিনী পাঠানো থেকে শুরু করে টিকা সংগ্রহ কিংবা রোহিঙ্গাদের জন্য যথাযথ মানবিক সহায়তা কার্যক্রম চালু রাখার জন্যও জাতিসংঘের জন্য বাংলাদেশের মতো দেশগুলোর সম্পর্ক খুবই ভালো রাখা, কার্যকরী রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু যে সে কারণে জাতিসংঘের সঙ্গে সক্রিয় সম্পর্ক তৈরিতে তারেক রহমান সরকার, বিএনপি সরকার বিশেষভাবে আগ্রহী তাই নয়। তারেক রহমান খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করতে নিযুক্ত হওয়াতে রাজি হওয়ার পর প্রথম খলিলুর রহমানকে যে অ্যাসাইনমেন্ট দিয়েছেন সেটা হচ্ছে জাতিসংঘের 81তম সাধারণ অধিবেশনে বাংলাদেশ যাতে সভাপতিত্ব পদে প্রতিদ্বন্দ্বিতা করে, এবং তিনি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মনোনয়ন দিয়ে সেই সভাপতি পদে মনোনীত হওয়ার বিষয়টি নিশ্চিত করতে সারা পৃথিবীতে প্রয়োজনে এক রকমের নির্বাচনী যোগাযোগের যে সফর সেগুলো করতে পরামর্শ দিয়েছেন। এই যে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে সভাপতি হতে বাংলাদেশের বিশেষ আগ্রহ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ আগ্রহ, তার একটা কারণ 2007 সালের 1/11 সময় তারেক রহমানের যা যা ক্ষতি হয়েছিল তার মধ্যে একটা বড় ক্ষতি ঘটেছিল। সে সময় ওই 1/11 ঘটাতে অত্যন্ত সক্রিয় মার্কিন প্রশাসনের যে প্রতিনিধি বাংলাদেশে ছিলেন, মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি, তিনি তখন মার্কিন পররাষ্ট্র দপ্তরে রীতিমতো ঘন ঘন তার বার্তা লিখে
তারেক রহমান সম্পর্কে যেসব মন্তব্য করেছিলেন, তাতে তারেক রহমানের যুক্তরাষ্ট্রের সকল ভিসা বাতিল হয়ে গিয়েছিল এবং এখন পর্যন্ত তারেক রহমান যুক্তরাষ্ট্রে আর প্রবেশাধিকার পান নাই। জেমস এফ মরিয়ার্টি কি লিখেছিলেন সেসব তার বার্তায়, পরে সেগুলো উইকিলিক্সের ফাঁস করা তথ্য মাধ্যমে বেরিয়ে এসেছিল এবং সে সময় আমরা জানতে পারি জেমস এফ মরিয়ার্টি সরাসরি বলেছিলেন যে প্রধানমন্ত্রী পুত্র তারেক রহমান বাংলাদেশে সন্ত্রাসবাদ আশকারা দেওয়ার একটা কেন্দ্রে পরিণত হয়েছেন এবং তিনি এর মাধ্যমে উন্নয়ন সহ সকল কিছুকে ক্ষতিগ্রস্ত করেছেন তার দুর্নীতি এবং সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের মাধ্যমে। কাজেই তারেক রহমানের হয়তো একাধিক পাসপোর্টে যুক্তরাষ্ট্রের ভিসা থাকতে পারে, কিন্তু তারেক রহমান জামিন পেলেও যাতে কিছুতেই কারাবাস ছেড়ে যুক্তরাষ্ট্রে যেতে না পারেন, সরাসরি সে পরামর্শ তখন জেমস এফ মরিয়ার্টি দিয়েছিলেন এবং তার বার্তার ভিত্তিতে এফবিআই এর তদন্তে তখন যুক্তরাষ্ট্রে তারেক রহমানের প্রবেশাধিকারের চির নিষেধাজ্ঞা আরোপিত হয় এবং তিনি কালো তালিকাভুক্ত হয়ে পড়েন। মানে সেই কালো তালিকায় কিন্তু প্রধানমন্ত্রী মোদিও ছিলেন, যখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন না, ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী, কিন্তু পরে প্রধানমন্ত্রী হওয়ার পর সেই কালো তালিকা থেকে তিনি বেরিয়ে আসতে পেরেছেন। এখন তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর খুব স্বাভাবিকভাবেই তিনি যুক্তরাষ্ট্রের সেই কালো তালিকা ভুক্তি থেকে খুব শিগগিরই বেরিয়ে আসতে চাইছেন। মনে রাখবেন, গত বছর 2025 সালে মার্কিন কংগ্রেসের আমন্ত্রণে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে ওয়াশিংটন ডিসিতে আমন্ত্রিত হওয়া সত্ত্বেও তারেক রহমান নিজে যেতে পারেননি, পাঠিয়েছিলেন তার কন্যা জাইমা রহমানকে। এই কিছুদিন আগেই জুবাইদা রহমান ঘুরে এলেন মেলানি ট্রাম্পের সঙ্গে ফার্স্ট লেডিদের এক সভায় অংশ নিয়ে। কিন্তু তারেক রহমান চান সেপ্টেম্বরের আগেই জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দেওয়ার ক্ষেত্রে তার যে বাধা আছে সে বাধা দূর হোক এবং সেক্ষেত্রেও জাতিসংঘ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখুক এবং সে কারণে তিনি মনে করেছেন যে জাতিসংঘের সাধারণ পরিষদে সভাপতিত্ব পাওয়াটা সেক্ষেত্রে অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে। এখন তারেক রহমানের জন্য তাই এই যে চিঠিটা, সেই চিঠি অনেক বেশি গুরুত্ব বহন করে। এই চিঠিতে জাতিসংঘের স্পেশাল রিপোর্টাররা মূলত যে বিষয়গুলোতে আপত্তি করেছেন সেই বিষয়গুলো হচ্ছে, এক, কি করে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ বিরোধী আইনটিকে আওয়ামী লীগ নিষেধাজ্ঞায় বলবৎ করা হলো, এবং তারা জিজ্ঞেস করেছে যে কোন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এবং সুনির্দিষ্ট ঝুঁকির ভিত্তিতে একটা প্রজ্ঞাপনের মাধ্যমে এরকম একটা ব্ল্যাঙ্কেট নিষেধাজ্ঞা আরোপ করা হলো এই দলটির বিরুদ্ধে। স্পেশাল রিপোর্টারদের এই উদ্বেগের বিষয়ে লেখা 18-19 পাতার যে প্রতিবেদন, সেটা পড়লে পরিষ্কারভাবে বোঝা যায় যে তাদের কাছে সকল তথ্য আছে। তারা একটা বর্ণনা দিয়েছেন যে তাদের কাছে কি কি তথ্য আছে। সেখানে তারা আলাপটা শুরুই করেছেন 2024-এর জুলাই আগস্টে শেখ হাসিনা সরকারের সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে জবরদস্তি করেছে, যে বল প্রয়োগ করেছে সে বিষয়ে লিখে, এবং সেখানে তারা বলেছে যে শেখ হাসিনা সরকারের সময়ে সে সময় আন্দোলন দমনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগে 1400 জন পর্যন্ত নিহত হয়ে থাকতে পারেন বলে যে অভিযোগ আছে সেটিও তাদের জানা। কিন্তু জাতিসংঘ বলছে যে তারা মনে করে সুনির্দিষ্ট ব্যক্তিদের চিহ্নিত করে সুনির্দিষ্ট অপরাধের দায়ে বিচার করতে হবে। সেজন্যে বাংলাদেশের একটা বৃহত্তম রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দেওয়া, সরাসরি জাতিসংঘের সঙ্গে রাষ্ট্রগুলোর যে চুক্তি ICCPR এর ভিত্তিতে, মানে সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস নিশ্চিতকরণের যে সনদ জাতিসংঘে সকল রাষ্ট্র সই করেছে, তার ভিত্তিতে ওরকম করে একটা রাজনৈতিক দলকে সুনির্দিষ্ট ব্যক্তিদের বিচার না করে ঢালাওভাবে নিষেধ করে দেওয়া, সরাসরি জাতিসংঘের ICCPR এর ফ্রিডম অফ এক্সপ্রেশন, মত প্রকাশের স্বাধীনতা, সমাবেশের স্বাধীনতা, সংঘবদ্ধ হওয়ার স্বাধীনতা, জনসংযোগ সহ মানে জনপরিসরে বিভিন্ন কাজে সম্পৃক্ত হওয়ার যে স্বাধীনতা এবং ন্যায় বিচার পাওয়ার অধিকার সহ
একটা জীবনে বেঁচে থাকার যে অধিকার, রাইট টু লাইফ, এসবের সরাসরি লঙ্ঘন বলে অভিহিত করেছে সুনির্দিষ্টভাবে। আইসিসিপিআর এর কোন কোন আর্টিকেল, কোন কোন অনুচ্ছেদ বাংলাদেশ সরকার এসবের মাধ্যমে লঙ্ঘন করছে তা উল্লেখ করে এখানে সরাসরি জাতিসংঘ আরেকটা গুরুত্বপূর্ণ কথা তারেক রহমান সরকারের উদ্দেশ্যে সরাসরি বলেছেন। তারেক রহমানের সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী সম্প্রতি সংসদে দাঁড়িয়ে বলেছেন পুলিশ হত্যার বিচার করার কোনো প্রশ্নই ওঠে না, কারণ যা ফয়সালা হওয়ার মাঠে হয়ে গেছে, অভ্যুত্থানকারীদের ওপর, হামলাকারীদের ওপর যে মৃত্যু, তার কোনো বিচার হতে পারে না। মানে তিনি নিজেই সিদ্ধান্ত নিয়েছেন সংসদে দাঁড়িয়ে যে অভ্যুত্থানকারীরা, তাদের ওপর হামলা হয়েছিল বলে এমনকি যে পুলিশ সদস্য হামলা করে নাই তাদেরকেও যে মেরে এসেছে, সেটাও মানে থানা পুড়িয়ে দিয়েছে, থানা জ্বালিয়ে দিয়েছে, ঢালাও ভাবে থানার সকল পুলিশ সদস্যকে পর্যন্ত হত্যা করেছে, কিংবা নিরস্ত্র পুলিশ সদস্য হেঁটে যাচ্ছিলেন তাকে পিটিয়ে মেরে ঝুলিয়ে রেখেছে। স্বরাষ্ট্রমন্ত্রী সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন সংসদে দাঁড়িয়ে যে এগুলো নাকি বিচারের প্রয়োজন নাই, এগুলো ঠিক আছে, মানে এগুলোকে আন্দোলনের ঘটনা হিসেবে দেখতে হবে। জাতিসংঘ এই প্রতিবেদনে সুস্পষ্টভাবে তাদের এই যে উদ্বেগ জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লেখা চিঠিতে সুস্পষ্টভাবে বলেছে যে 2024-এর 5ই আগস্টের পর সংবিধানে না থাকা সত্ত্বেও যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়, সে সরকারের আমলে 5ই আগস্টের পর থেকে যে ঢালাওভাবে আওয়ামী লীগ কর্মী এবং আওয়ামী লীগ সমর্থক হিসেবে চিহ্নিত করার ফলে যেসব ব্যক্তিবর্গের উপর হামলার ঘটনা ঘটেছে, ফৌজদারি অপরাধের ঘটনা ঘটেছে, এমনকি হত্যার ঘটনা ঘটেছে, সেগুলোকেও বিচারের আওতায় আনতে হবে। এবং জাতিসংঘ সুস্পষ্টভাবে বলেছে 24-এর জুলাই আগস্ট এবং 24-এর জুলাই আগস্ট পরবর্তী আওয়ামী লীগ সম্পর্কিত ব্যক্তিবর্গের উপর হামলা এবং হত্যার ঘটনা সহ সকল অপরাধকে বিচারের আওতায় আনবার মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে এবং সরকারকে জানাতে হবে যে তারা সেটা করছে কিনা। তারেক রহমান সরকারকে ডিসএগ্রিগেটেড ডেটা, মানে সরাসরি একেবারে সুনির্দিষ্ট পরিসংখ্যান দিতে বলা হয়েছে। কতজনকে গ্রেফতার করা হয়েছে, কি অভিযোগে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে বিচারের আগে কতদিন ধরে আটকে রাখা হয়েছে, কিভাবে বিচার প্রক্রিয়া চলছে, এবং এই আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের কতজনকে এ পর্যন্ত জামিন দেওয়া হয়েছে এবং কতজনের ক্ষেত্রে এ পর্যন্ত তদন্ত রিপোর্ট দেওয়া হয়েছে, সে বিষয়গুলোর ডিসএগ্রিগেটেড ডেটা, একেবারে সুনির্দিষ্ট আলাদা আলাদা পরিসংখ্যান দিতে বলা হয়েছে। এর বাইরে জাতিসংঘ জানতে চেয়েছে যে তাদের কাছে নির্যাতন এবং হেফাজতে মৃত্যুর যেসব তথ্য আসছে সেসব বিষয়ে সরকারের কাছে কি তথ্য আছে এবং সরকার কোনো তদন্ত পরিচালনা করেছেন কিনা। প্রশ্নগুলো কঠিন, তবে তারেক রহমান সরকার, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘকে এসব প্রশ্নের উত্তর দিয়ে সন্তুষ্ট করতে না পারলে জাতিসংঘের সভাপতিত্ব পদ পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের জন্য কতটা সহজ হবে, আর জাতিসংঘের সাধারণ পরিষদে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে সরকার প্রধান হিসেবে যাওয়া তারেক রহমানের জন্য কতটা মসৃণ হবে তা বলা মুশকিল।